নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা শাহজাহানের ময়ূর প্রথম পর্ব। সকালবেলায় চায়ের আসর। ধরাচূড়াধারী সুন্দরবাবুর আবির্ভাব যথাসময়। মানিক সুদলে, চায়ের আসরেও আপনি কি ধরাচূড়া ত্যাগ করে আসতে পারেন না? হুম, সময় নেই ভায়া, সময় নেই। সর্বদাই ডিউটিতে থাকি, ধরাচূড়া ছাড়বার সময় পাই না। জয়ন্ত হেসে বললে, চেম্বারলেনের যেমন ছাতা, চার্চিলের যেমন চুরুট, গান্ধীজির যেমন ট্যাগ ঘুড়ি, তেমনি সুন্দরবাবুরও বিশেষত্ব হচ্ছে ওই ধরাচূড়া। ওর দিকে আর নজর দিও না মানিক। সুন্দরবাবু বললেন, মানিকের কথা ছেড়ে দাও। এই ধরাচূড়ার ওপরে জোর নজর দেওয়ার জন্য অন্য লোকেরও অভাব নেই। কীরকম? অদূর ভবিষ্যতেই বোধহয় এই ধরাচূড়া পড়েই আমাকে পরলোকে যাত্রা করতে হবে। মানিক বললে, তার আশ্চর্য কথা কি? ঢেকি তো স্বর্গে গিয়েও ধান ভাঙে। না হে ভায়া, ব্যাপারটা তুচ্ছ নয়, দোস্তুর মতো মারাত্মক। কেন বলুন দেখি। যে কোনো মুহূর্তে আমি পটল তুলতে পারি। বলেন কি? আপনার ব্লাড প্রেশার বেড়েছে নাকি? বাড়েনি, কমেও নি। আসল কথা কি জানো? আমার পেছনে পেছনে শত্রু ঘুরছে। শত্রু? হ্যাঁ, ভয়াবহ শত্রু, অদৃশ্য শত্রু। ব্যাপারটা খুলে বলুন। তাই বলতেই তো এসেছি, কিন্তু রোশো ভায়া, আগে গলাটা একটু ভিজিয়ে পেটের ফাঁকটা একটু ভরিয়ে নি। আজকের খাদ্য তালিকা কি? শুনলে প্রফুল্ল হবেন আশা করি। বলো কি, বলো কি? আমি তো না শুনেই প্রফুল্ল হয়ে উঠছি। প্রকাশ করে বলো শুনি। চায়ের সঙ্গে আজ পাবেন অ্যাসপারাগাস অমলেট, চকলেট স্যান্ডউইচ, স্পঞ্জ কেক প্রভৃতি। আবার প্রভৃতি? সাধু সাধু, খেয়ে দে নাওরে জাদু, কদিন বই তো নয়। সুন্দরবাবু সহর্ষে এত জোরে চেয়ারের ওপরে নিজের বিপুল বপুখানি স্থাপন করলেন যে চেয়ারখানা প্রতিবাদ করে উঠল সশব্দে। জয়ন্ত বললে, কিন্তু মানিক কি বলে জানেন? মানিকের স্বভাব তো আমি জানি, নিশ্চয় সে ভালো কথা বলে না। মানিক বললে, ওহ, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। জয়ন্ত বললে, মানিকের মত হচ্ছে দেশ এখন স্বাধীন, ইংরেজদের আমরা বর্জন করেছি, ওই সঙ্গে বিলিতি খাবারগুলোও বর্জন করা উচিত। মানিক হাসতে হাসতে বললে, আমি কি মন্দ প্রস্তাব করেছি সুন্দরবাবু? অতিশয় মন্দ প্রস্তাব, রীতিমতো অসাধু প্রস্তাব। কেন? ইংরেজদের ত্যাগ করেছি বলে তাদের ভালোকেও ত্যাগ করতে হবে নাকি? তুমি এসব বাজে কথায় কান পেত না জয়ন্ত। আর দেশ স্বাধীন হয়েছে বলে ইংরেজদেরই বা ত্যাগ করব কেন? যে জাত ফাউল কাটলেট আবিষ্কার করেছে সে কি বড় জেসে জাত? মানিক বললে, আর যে জাত সন্দেশ রসগোল্লা আবিষ্কার করে তাকে আপনি কি বলেন? তাকেও আমি ধন্যবাদ দিই। আমি কাটলেট বা সন্দেশ কিছুই ছাড়তে রাজি নই। গদাধরের মতো আমি দুধও খাবো, তামাকও খাবো। এই যে এতকাল ধরে ইংরেজরা আমাদের সঙ্গে ওঠা বসা করছে, তবু কি তারা সন্দেশ রসগোল্লা খেতে চেয়েছে? স্বাদ পাইনি তাই খাইনি। কখনো না। সন্দেশ রসগোল্লা ইংরেজদের ধাতে সয় না, তেমনি বিলিতি খাবারগুলো আমাদের ধাতে সইতে না পারে। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললে, তুমি কে বটে হে? তুমি বললেই সইবে না? এতকাল সয়ে এলো, ভবিষ্যতে সইবে না কেন? আর ফাউল কাটলেট যার ধাতে সইবে না সে মনুষ্য নাম ধারণের যোগ্য নয়। যাক সে বাজে কথা। কোথায় হে জয়ন্ত, কোথায় তোমার চা এবং টা?
আমি যে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত। হুম। চায়ের পালা সাঙ্গ করে সুন্দরবাবু চাঙ্গা হয়ে বললেন, হুম, এইবারে আমার পালা শুরু করি। নিশ্চয়ই, জয়ন্ত বললে। সুন্দরবাবু একখানা ইজি চেয়ারে আশ্রয় নিয়ে একটা বার্মা চুরোট ধরি বললেন, বড়ই শক্ত পাল্লায় পড়েছি ভায়া। কাল বিকেলে আমার থানায় একটা ভয়ানক কাণ্ড হয়ে গেছে। একটা মামলার তদন্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়েছিলাম। এমন সময় থানার রামলাল নামে এক পাহারাওয়ালা একটা প্যাকেট নিয়ে ঘরের ভেতরে এসে ঢুকল। প্যাকেটটা আমার নামেই ডাকে এসেছিল। প্যাকেটটা শক্ত সুতো দিয়ে ভালো করে বাঁধাও ছিল। আমার কাছে ছুরি বা কাঁচি ছিল না বলে আমি তাকে অন্য ঘরে গিয়ে সুতো কেটে প্যাকেটটা খুলে আনতে বললুম। সে চলে গেল, আমিও নিজের কাজে মন দিলাম। মিনিট কয়েক পরেই ভীষণ এক শব্দে থানাটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বিষম এক আর্তনাদ। তাড়াতাড়ি ছুটে বাইরে বেরিয়ে গিয়ে দেখি পাশের ঘরের মেঝের উপরে রামলালের রক্তাক্ত দেহ ছটপট করছে। ঘরের ভেতরে ধোঁয়া উঠছে আর পাওয়া যাচ্ছে যেন কোনো বিস্ফোরকের গন্ধ। আমার এক সহকারী সামনের আরেক ঘরে ছিলেন। তার মুখে শুনলাম রামলাল টেবিলের ধারে দাঁড়িয়ে একটা প্যাকেটের মতো কি খোলবার চেষ্টা করছিল। তারপরেই হঠাৎ ওই ভয়াবহ কাণ্ড। আমি তো তখনই রামলালকে হাসপাতালে পাঠিয়ে দিলাম, কিন্তু সেখানে যাবার অল্পক্ষণ পরেই বেচারার মৃত্যু হয়েছে। আমার তো দৃঢ় বিশ্বাস ওই সাংঘাতিক প্যাকেটটাই তার মৃত্যুর কারণ। তাই যদি হয় তাহলে এটুকু অনুমান করাও কঠিন নয় যে আমাকেই হত্যা করবার জন্য ওই প্যাকেটটা আমার নামে পাঠানো হয়েছিল। জয়ন্ত বললে, প্যাকেটটা দেখতে ছিল কীরকম? আমি সঠিক জবাব দিতে পারবো না। কাজে এত ব্যস্ত ছিলাম যে প্যাকেটের দিকে ভালো করে তাকাবার সময়ই পাইনি। এমনকি সেটা দেখিনি বললেও চলে। জয়ন্ত বললে, ইউরোপে আমেরিকায় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটেছে। সেখানেও জেলিগনাইট ভরা বিপজ্জনক প্যাকেট খুলে কেউ কেউ মারা পড়েছে। জেলিগনাইট? হ্যাঁ, একরকম বিষম বিস্ফোরক। তাতে থাকে শতকরা 65% নাইট্রোগ্লিসারিন, 27% পটাশিয়াম নাইট্রেট, 7% উডমিল প্রভৃতি। অবশ্য আপনার এই প্যাকেটের ভেতরে কীরকম বিস্ফোরক ছিল তা আমি নিশ্চিত রূপে বলতে পারি না। পুলিশের কাজ দুরাত্মাদের নিয়ে। দুরাত্মারা পুলিশের বন্ধু হয় না, কিন্তু আমার কে শত্রু আছে যে এইভাবে আমাকে হত্যা করতে চায়? আপনি কারোকে সন্দেহ করতে পারছেন না? হুম। উপস্থিত আপনার হাতে কি কি মামলা আছে? বিশেষ জটিল কোনো মামলাই নেই। না না, একটা উল্লেখযোগ্য মামলা আছে বটে। মামলাটা কিসের? সুন্দরবাবু জবাব দিতে যাচ্ছিলেন, হঠাৎ জানলা দিয়ে কি একটা জিনিস ঘরের মাঝ বরাবর এসে ঠকাস করে মেঝের ওপরে গিয়ে পড়ল। সুন্দরবাবু চমকে বলে উঠলেন, ও আবার কি? মানিক বললে, খুব সরু একটা কঞ্চি। কেউ এটা ধনুকে জুড়ে তীরের মতো ব্যবহার করেছে। কঞ্চির পেছনে ঝুলছে সুতোয় বাঁধা একখানা কাগজ। জয়ন্ত উঠে গিয়ে কঞ্চি থেকে কাগজখানা খুলে নিয়ে উচ্চস্বরে পাঠ করলে, জয়ন্তবাবু, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি যদি কোনো বিশেষ মামলা নিয়ে সরকারি পুলিশকে সাহায্য করেন তাহলে জেনে রাখবেন আপনার জীবনের কোনোই মূল্য থাকবে না। মানিক বললে, গাছে না উঠতেই এক কাঁদি, মামলা হাতে না নিতেই শাসানি। সুন্দরবাবু দৌড়ে জানলার ধারে গিয়ে উকিঝুঁকি মেরে বললেন, রাস্তার কোনো লোককে এই তো দেখে সন্দেহ হচ্ছে না। জয়ন্ত জানলার ধারে গিয়ে বললে, রাস্তা থেকে কেউ এই কঞ্চি ছোড়েনি। কি করে জানলে? আমরা আছি দোতলায়। নিচের রাস্তা থেকে কেউ ওই তীর ছুড়লে ওটা জানলা দিয়ে ঢুকে ওপর দিকে উঠে ঘরের ছাতে গিয়ে ঠেকত। কিন্তু আমি লক্ষ্য করেছি তীরটা সোজাসুজি ঘরে ঢুকে মাঝখানে এসে পড়েছে। বটে বটে, হুম। আমাদের সামনে রাস্তার দুধারে তো দেখছি একখানা মাত্র বাড়ি। তাহলে কি ওই বাড়ির দোতলার কোনো ঘর থেকেই ওই তীরটা ছোড়া হয়েছে? আমার তো তাই বিশ্বাস।
তাহলে এখনই চলো ওই বাড়িতে। হ্যাঁ চলুন। রাস্তায় এসে সুন্দরবাবু শুধলেন, ও বাড়িখানা কার জয়ন্ত? ওটা হচ্ছে বারোয়ারি বাড়ি। বারোয়ারি পুজোর কথাই শুনেছি, বারোয়ারি বাড়ি আবার কি বাবা? ওটা হচ্ছে মেস। ওর ভেতরে কেরানি থাকে, ছাত্র থাকে, ব্যবসাদার থাকে, আরও কোনো কোনো শ্রেণীর লোক থাকে। কিন্তু মেসের একজন কর্তা আছে তো? তা আছে বই কি, তার নাম শুনেছি সুরেনবাবু। লোকটির সঙ্গে আমার চোখের পরিচয়ও আছে। বেশ, আগে আমার তাকেই দরকার। জয়ন্ত মাথা নেড়ে বলে, না, সুরেনবাবুর সঙ্গে পরে আলাপ করলেও চলবে। আমার দোতলার ঘরে সরাসরি মেস বাড়ির ওই যে দোতলা ঘরখানা আছে, আগে আমি ওইখানেই যেতে চাই। ওটা মেস, সুতরাং কারোরই প্রবেশ নিষিদ্ধ নয়। দেরি করলে সব সূত্রই হারিয়ে যাবে। আসুন, এইসব মানিক। তিনজনে মেস বাড়ির ভেতরে ঢুকে একসার নোংরা সিঁড়ি বয়ে দোতলায় গিয়ে উঠল। তিন চারজন লোক সুন্দরবাবুর ইউনিফর্মের দিকে চকিত দৃষ্টিতে তাকালে বটে, কিন্তু কেউ কোনো কথা বললে না। একখানা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বললে, তীর ছোড়া হয়েছে খুব সম্ভব ওই ঘর থেকেই। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ। ঠিক এই সময় একটি বেটে সেটে কালো হৃষ্টপুষ্ট লোক হন্তদন্তের মতো এসে বললে, নমস্কার জয়ন্তবাবু, হঠাৎ আমার এখানে আপনাদের পায়ের ধুলো পড়ল কেন? জয়ন্তর প্রশ্নের জবাব না দিয়ে সুন্দরবাবুর দিকে ফিরে বলে, ইনি মেসের কর্তা সুরেনবাবু। সুন্দরবাবু কটমট দৃষ্টিতে তাকিয়ে সুরেনের আপাত মস্তকের ওপরে একবার নিজের পুলিশ চক্ষু বুলিয়ে নিলেন। সুরেন সভয় দুপা পিছিয়ে গেল। জয়ন্ত জিজ্ঞাসা করলে, এ ঘরে কে থাকে? সুরেন বললে, আগে ওটা একটি সমিতির ঘর, জাতীয় সেবক সমিতি। জয়ন্ত একটু বিস্মিত স্বরে বললে, এ বাড়িতে আবার কোনো সমিতি আছে নাকি? আগে আগে ছিল না। জাতীয় সেবক সমিতি ঘরখানা ভাড়া নিয়েছে মোটে 15 আগে। সমিতির সভ্য সংখ্যা কত? আমি জানি না, তবে রোজ সন্ধ্যার পর এখানে 10-15 জন লোক এসে জড়ো হয়। মাঝে মাঝে দু একটি মেয়েও আসে। তারা নিজেদের মধ্যে কি কথাবার্তা কয় বলতে পারি না, তবে তারা ঘন ঘন খাবার আর চা আনায় বটে। তারপর রাত 10টা কি 11টায় সকলে আবার দরজায় তালা লাগিয়ে বাইরে বেরিয়ে যায়। সকালে তাদের কেউ এখানে আসে না? সকালেও না, দুপুরেও না, বিকালেও না। তাদের আসর পড়ে সন্ধ্যার পর। আপনি ঠিক জানেন আজ তাদের কোনো লোক ওই ঘরে ঢোকেনি? কেমন করে হলপ করে বলি, আমি একলা মানুষ, নানা কাজে এদিক ওদিকে ছোটাছুটি করতে হয়। তবে সমিতির কোনো লোককে কোনোদিন সকালে আসতে দেখিনি। জয়ন্ত আর কিছু না বলে বাইরের বারান্দার দিকে গেল। সেদিকে ছিল তালাবদ্ধ ঘরের 3টে জানলা, তার মধ্যে একটা জানলা খোলা। একবার সে নিজের বাড়ির দিকে তাকালে সেখান থেকে তার নিজের দোতলা ঘরের ভেতরটা বেশ দেখা যায়। তারপর সে ফিরে জানলার ফাঁক দিয়ে মেস বাড়ির ঘরের ভেতরটা উঁকি মেরে দেখবার চেষ্টা করলে। ঘরের ভেতরে নজর চলে প্রায় সর্বত্রই। আসবাবপত্র বেশি নেই। একদিকে একখানা শতরঞ্চি মোড়া চৌকি, আর মাঝখানে একটা গোল টেবিলের চারিপাশে সাজানো রয়েছে কয়েকখানা চেয়ার, এইমাত্র। আর একটা জিনিস জয়ন্তের দৃষ্টি আকর্ষণ করলে। সে মৃদু হেসে ডাকলে, সুরেনবাবু, একবার এদিকে আসবেন কি? আগে কি বলছেন? আপনি বললেন সমিতির কেউ সকালে ঘরে আসে না। আগে তাই তো জানি। জানলার কাছে এসে ঘরের ভেতরে তাকিয়ে দেখুন। কথা মতো কাজ করলে সুরেন। অজানা কোনো বিপদের সম্ভাবনায় তার ভাবভঙ্গি জড়সড়। জয়ন্ত বললে, গোল টেবিলটার উপরে কি রয়েছে দেখতে পাচ্ছেন? একটা অ্যাশট্রে। তারপর? সুরেনের দুই ভুরু কুঞ্চিত হলো। থেমে থেমে সে বললে, আশ্চর্য, অ্যাশট্রের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। জয়ন্ত বললে, কাল রাত্রে কেউ যদি খানিকটা জ্বলন্ত সিগারেট ওই অ্যাশট্রের মধ্যে ফেলে থাকে,
তাহলে আজ সকালে নিশ্চয়ই সেটা থেকে ধোঁয়া বেরোতো না। না। অতএব বোঝা যাচ্ছে একটু আগেই এই ঘরের ভেতরে কারোর আবির্ভাব হয়েছিল। একটা ঢোক গিলে আমতা আমতা করে সুরেন বললে, কিন্তু দোহাই আপনার, আমি তাকে দেখিনি। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, বন্ধ ঘরের ভেতরে রয়েছে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া, কিন্তু সিগারেটধারী কোথায় গেল বলতে পারেন? সুরেন কিছুই বলতে পারলে না। সুন্দরবাবু এগিয়ে এসে কঠোর স্বরে বললেন, সুরেনবাবু, এ ঘর প্রথমে কে ভাড়া নিতে আসে? তারাপদবাবু। পরে জেনেছি তিনি সমিতির সম্পাদক। তার সম্বন্ধে আর কি জানেন? বিশেষ কিছুই নয়, তবে একদিন কথায় কথায় জানতে পেরেছিলুম গেল যুদ্ধের আগে তিনি থাকতেন সিঙ্গাপুরে। সুন্দরবাবু সচমকে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, সিঙ্গাপুরে? আগে হ্যাঁ। আর কিছু জানতে পেরেছেন? আগে না। তারাপদবাবু আর তার সমিতির লোকরা মেসের কারোর সঙ্গে মেলামেশা করতে চান না। তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, আর নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন খুব নিচু গলায়। কেউ যদি কৌতূহলী হয়ে তাদের ঘরে আশেপাশে উকিঝুঁকি মারেন তাহলেও বিরক্ত হন তারা। তাদের ব্যবহারে আপনাদের কাছে রহস্যজনক বলে কিছু মনে হয়নি? হ্যাঁ, তা হয়েছে বই কি। এই তারাপদ লোকটিকে দেখতে কেমন? একেবারে চমৎকার, রাজপুত্র বললেও হয়। দুধে আলতার মতো গায়ের রং, ভুরু, চোখ, নাক, ঠোঁট যেন তুলি দিয়ে আঁকা, ছিপছিপে গরম, কিন্তু পরিপুষ্ট দেহ। মাথায় কাঁচ ছোঁয়া কোকড়ানো চুল, ঠোঁটের ওপরে খুব সরু একটি গোফের রেখা। দোষের মধ্যে তার দেহে পুরুষালী ভাব কম, আর মাথাতেও তিনি বেশ খাটো। তার বয়স কত হবে? 26-27 থেকে 30-এর মধ্যে। পোশাক পরিচ্ছদ কিরকম? অত্যন্ত শৌখিন। জামা কাপড়, জুতো সবই দামি। সিল্কের পাঞ্জাবি ছাড়া আর কোনো রকম জামা তাকে ব্যবহার করতে দেখিনি। তার উপরে থাকে কোনদিন হীরার আর কোনদিন মুক্তার বোতাম। দুই হাতের আঙুলেই রয়েছে দামি দামি পাথর বসানো আংটি। এমনকি তার সোনার হাতঘড়িরও উপরে আছে সারি সারি হীরার ঝলক। তারাপদবাবু যেখান দিয়ে যান সেখানে খানিকক্ষণ পর্যন্ত ছড়ানো থাকে অতি মধুর এসেন্সের সুগন্ধ। বলতে কি মশাই, তারাপদবাবুর মতো ফুলবাবু আমি জীবনে আর দুটি দেখিনি। তিনি যে ধন কুবেরের ছেলে তাতে আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু বললেন, ধন্যবাদ সুরেনবাবু, আপনার কাছ থেকে তারাপদ চমৎকার একখানি ফটোগ্রাফ পেলাম। চলো হে জয়ন্ত, এবারে আমরা যেতে পারি। দুই পা এগিয়ে হঠাৎ থেমে পড়ে আবার বললেন, হ্যাঁ শুনুন সুরেনবাবু, আর একটা কথা বলে যাই। যদি নিজে বিপদে না পড়তে চান তাহলে আপনি। ভয় চমকে উঠে সুরেন বললে, বিপদ কেন? তারাপদবাবুরা কি বিপ্লববাদীর দল? সুন্দরবাবু বললেন, অতিরিক্ত গম্ভীর স্বরে বললেন, ওরা যে কি তা আমরাও জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের ভালোর জন্য খুব ভালো করেই কিন্তু মনে রাখবেন, আমরা যাই আজ এখানে এসেছি, সমিতির কোনো লোক যেন ঘুণাক্ষরেও টের না পায়। চলো জয়ন্ত, চলো হে মানিক। রাস্তায় এসে জয়ন্ত বললে, সুন্দরবাবু, তারাপদ সিঙ্গাপুরে থাকতে শুনে হঠাৎ আপনি উত্তেজিত হয়ে উঠলেন কেন? সুন্দরবাবু অর্থপূর্ণ স্বরে বললে, এখানে নয় ভায়া, এখানে নয়, বাড়িতে চলো, সব বলছি। এমন সময় পথিমধ্যে জয়ন্তের পুরাতন ভৃত্য মধুর আবির্ভাব। তাড়াতাড়ি এসে সে বললে, বাবু, একটি মেয়ে আপনাকে ডাকতে এসেছে। ভুরু সংকুচিত করে জয়ন্ত বললে, মেয়ে? কোথায় সে? বৈঠকখানায় বইছি রেখেছি বাবু। সে বললে তোমার বাবুকে এক্ষুনি দরকার, সেগুলি ডেকে নিয়ে এসো। তাই আমি ছুটতে ছুটতে খবর দিতে আসছি। তারা দ্রুত পদে বাড়িতে এসে বৈঠকখানার ভেতরে প্রবেশ করলে। জয়ন্ত এদিকে ওদিকে তাকিয়ে বললে, কই মধু, এখানে তো কেউ নেই। মধু হতভম্বের মতো বললে, আমি তো
ওই চেয়ারের ওপরই মেয়েটিকে বসিয়ে আপনাকে খবর দিতে গেছিলুম। জয়ন্ত অগ্রসর হয়ে বললে, চেয়ারের ওপরে কোনো মানব বা মানবীর মূর্তি নেই বটে, কিন্তু একখানা কাগজ পড়ে রয়েছে দেখছি। সে কাগজখানা তুলে নিয়ে উচ্চ স্বরে পাঠ করলে, জয়ন্তবাবু সাবধান, আপনি আমার অনুরোধ রাখলেন না, সুন্দরবাবুর পক্ষই অবলম্বন করলেন। উত্তম। ভীমরুলের চাকে যখন হাত দিয়েছেন, দংশনের জ্বালা আপনাকে সহ্য করতেই হবে। এর দংশন কি জানেন? অনিবার্য মরণ, নিশ্চিন্ত মরণ। সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভায়া, বুঝতে পারছো কি, আমরা নিশ্চয়ই কোনো একটা মস্ত বড় অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে চলেছি। মানিক সাহেদি বললে, বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আসল ব্যাপারটা কি জানলাম না, অথচ গোড়া থেকে এই উত্তেজনার ধাক্কা। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি চুপ করে আছো কেন? জয়ন্ত বললে, কতগুলো কথা ভাবছি। কি কথা? একদল লোক যে কারণেই হোক আপনাকে পথ থেকে সরাতে চায়। আপনাকে যে সাহায্য করবে তাকেও তারা ক্ষমা করবে না। তারা আমাদের প্রত্যেকের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। খুব সম্ভব ওই মেজবাড়ির সঙ্গেও তাদের কোনো না কোনো সম্পর্ক আছে। তারা চালাক বটে, কিন্তু উপর চালাক। নইলে এরকম সেকেলে পদ্ধতিতে চিঠি লিখে নিজেদের অস্তিত্ব জাহির করতো না। কিন্তু তারা যে সাংঘাতিক লোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের দলে যে স্ত্রীলোকও আছে সে প্রমাণও আজ পাওয়া গেল। কিন্তু কে তারা? কেন তারা আমাদের পেছনে লাগতে চায়? সুন্দরবাবুর কাছে বোধহয় এই প্রশ্নের জবাব আছে। সুন্দরবাবু একখানা চেয়ারের ওপরে অঙ্গভার ন্যস্ত করে বললেন, হয়তো আছে, হয়তো নেই, আমি নিশ্চিত করে কিছু বলতে পারি না। সুরেনবাবুর মুখে সিঙ্গাপুরের নাম শুনে আপনি উত্তেজিত হলেন কেন? আমি যা জানি বলছি শোনো। তোমরা তো জানো, মাস পাঁচেক আগে একজন জালিয়াতকে গ্রেপ্তার করবার জন্য আমাকে সিঙ্গাপুরে যাত্রা করতে হয়েছিল। তা জানি, কিন্তু মামলাটার কথা ভালো করে জানি না। সংক্ষেপে বলি শোনো। বীরেন্দ্রলাল একজন শিক্ষিত লোক আর সম্ভ্রান্ত ঘরের ছেলে, কিন্তু বদখেয়ালিতে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিয়ে শেষটা অর্থাভাবে জালিয়াতি ব্যবসা অবলম্বন করে। নোট জাল করতে সে অদ্বিতীয়। জাল নোট চালিয়ে সে প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু শেষ পর্যন্ত তার দলের কয়েকজন লোক ধরা পড়ে যায়, আর সেও হয় নিরুদ্দেশ। এটা হচ্ছে 2 বছর আগেকার কথা। তারপর মাস কয়েক আগে আমরা খবর পাই সিঙ্গাপুর অঞ্চলে নাকি জাল নোটের বড়ই বাড়াবাড়ি হয়েছে। গুপ্তচরের মুখে আরও শুনি, কলকাতা থেকে নাকি এক বাঙালি বাবু সিঙ্গাপুরে গিয়ে একদল জালিয়াতের সর্দার হয়ে বসেছে। সেই দলের লোকেরা কেবল জালিয়াতি নয়, মানুষ খুন করতেও ভয় পায় না। আমাদের সন্দেহ হলো সিঙ্গাপুরের ওই বাঙালি বাবু আর কলকাতা থেকে নিরুদ্দিষ্ট বীরেন্দ্রলাল অভিন্ন ব্যক্তি। আমার সন্দেহ সত্য কিনা জানবার জন্য ইন্সপেক্টর চারুবাবুকে নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়ে হাজির হই। অনুসন্ধানের ফলে জানা গেল আমাদের সন্দেহ মিথ্যা নয়। বীরেন্দ্রকেও প্রায় গ্রেপ্তার করেছিলাম, কিন্তু একটুর জন্য সে আবার আমাদের চোখে ধুলো দিয়ে সরে পড়ে। বীরেনের বাসা হাতড়ে পেলাম খালি তার ডায়েরি আর ফটোগ্রাফ। ডায়েরির বাজে কথায় ভরা, আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু ফটোগ্রাফখানা পেয়ে আমার ভারী উপকার হয়েছে। জয়ন্ত জিজ্ঞাসা করলে, কীরকম উপকার? জানতে পেরেছি যে কলকাতায় আবার বীরেন্দ্রলালের শুভাগমন হয়েছে। কেমন করে জানতে পারলেন? তোমাদের ওই সুরেনবাবুর কথায়। উনি তারাপদর যে বর্ণনা দিলেন তার সঙ্গে বীরেনের চেহারা হুবহু মিলে যায়। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বললে, আপনার আর কিছু বলবার নেই? সুন্দরবাবু বললেন, আরে আমার আসল বক্তব্য তো এখনো বলাই হয়নি। বীরেন কলকাতায় এসেছে জানতে পেরে আমাদের চোখের সামনে থেকে অনেকখানি অন্ধকার সরে গিয়েছে। শোনো, দিন 15 আগে আমার হাতে একখানা খুনের মামলা আসে। হত ব্যক্তির নাম মুকুন্দলাল মুখোপাধ্যায়।
তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। পাড়ার লোকের মুখ থেকে কেবল এইটুকু শুনেছি, মাস 6 আগে তিনি বাইরে থেকে কলকাতায় এসে বাড়ি ভাড়া করে বাস করছিলেন। মুকুন্দবাবুর বয়স 50-এর কম নয়। তিনি বিপদনিক। তার 2 ছেলে, জ্যেষ্ঠের নাম সনৎ কুমার, কনিষ্ঠের নাম অশোক কুমার। আন্দাজি বয়স যথাক্রমে 26 আর 24। দুজনেই অবিবাহিত। পিতা পুত্র সকলেরই স্বভাব ছিল একরকম। পাড়ার কারোর সঙ্গেই তাদের মেলামেশা ছিল না। তারা বাইরের লোককে এড়িয়ে চলবার জন্য যথাসাধ্য চেষ্টা করত। জয়ন্ত শুধালে, তাদের কি পেশা ছিল? আশ্চর্য এই, তাদের কোনোই পেশা ছিল না। কোনো ব্যাংকেও মুকুন্দবাবুর নামে টাকা গচ্ছিত নেই। হয়তো তার হাতে নগদ টাকা ছিল, তাই ভাঙিয়েই সংসার চলত। বাড়িতে ঝি চাকর পাচক ছিল তো? পাচকও ছিল না আর চাকরও ছিল না। একটা ঠিকে ঝি দুবেলা কিছুক্ষণের জন্য এসে কাজ ছেড়ে চলে যেত। মুকুন্দবাবুদের খাবার আসতো হোটেল থেকে। জয়ন্ত বললে, রহস্যময় পরিবার। মুকুন্দবাবুর বাড়ি খানা তালাশ করে তার আত্মীয় বন্ধুর কোনো চিঠি পাননি? পেয়েছি কেবল একখানা চিঠির একটা টুকরো। তার কথা পরে বলছি। মুকুন্দবাবুর ফেরারি আসামি নন তো? তার কোনো প্রমাণ তো নেই। তাহলে মুকুন্দবাবু হয়তো কোনো বিপজ্জনক শত্রুর ভয়ে কলকাতায় পালিয়ে এসে আত্মগোপন করেছিলেন। খুব সম্ভব তাই। মুকুন্দবাবুর ছেলেরা কি বলে? আরে, তাদেরও যে কোনো পাত্তা নেই। হত্যাকাণ্ডের পরে তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জয়ন্ত সোজা হয়ে বসে বললে, আপনি কি তাদেরই পিতৃহত্যার জন্য দায়ী মনে করছেন? তাছাড়া আর কি করি বলো? তারা পালালো কেন? যে বাড়িতে বাইরের কোনো লোকের যাতায়াত নেই, সেখানে বাইরে থেকে কেউ খুন করতে আসবে কেন? আপনার এই যুক্তি ধর্তব্যের মধ্যেই গণ্য নয়। হয়তো যে ভয়ে মুকুন্দবাবু আত্মগোপন করেছিলেন, সেই ভয়ে তার পুত্রেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তোমার অনুমান মাত্র। আর যাক সে কথা। এখন কিভাবে মুকুন্দবাবু মারা পড়েছেন তাই বলুন। মুকুন্দবাবু রাত্রে খাটের ওপরে যে শয়ন করেছিলেন, বিছানা দেখেই আমরা সেটা বুঝতে পেরেছি। কিন্তু তার দেহ পাওয়া যায় খাট থেকে বেশ খানিকটা দূরে, একটা টেবিলের কাছে। খুনি কোনো ধারালো ভারী অস্ত্র ব্যবহার করেছিল, কারণ তার মুন্ডুটা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। ঘরের ভেতরে আমরা কোনো অস্ত্র বা পদচিহ্ন দেখতে পাইনি। ঘরের আসবাবের মধ্যে ছিল একখানা খাট, একটা আলমারি, একটা টেবিল, একখানা সাধারণ চেয়ার আর একখানা ইজি চেয়ার। আলমারির ভেতরে সমস্ত জিনিস লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া গেছে। টেবিলের দুটো দেরাজের অবস্থাও তাই। কোনো জিনিস চুরি গিয়েছে কিনা বলতে পারি না, কারণ আলমারি আর দেরাজের ভেতরে যে কি ছিল তা তো আমরা জানি না। তবে দেরাজের ভেতরে পাওয়া গেছে 2খানা 100 টাকা আর 25খানা 10 টাকার নোট। ঘরে আর কোনো মূল্যবান জিনিস ছিল না। খুনি ঘরে ঢুকলো কেমন করে তাও জানি না। তবে মুকুন্দবাবুর শয়নগৃহের আর সদরের দরজা সকাল পর্যন্ত খোলাই ছিল। কি একটা চিঠির টুকরো কথা বলছিলেন না? মৃত মুকুন্দবাবুর মুষ্টিবদ্ধ হাতের ভেতর থেকে এই কাগজের টুকরোটা পাওয়া গেছে। জয়ন্ত সেটি গ্রহণ করে পাঠ করলে। জয়ন্তের 2 চক্ষে ফুটল উৎসাহের দীপ্তি। সে বললে, এটা একখানা পত্রের ছিন্নাংশ। খুব সম্ভব হত্যাকারী যখন এই পত্রখানা হস্তগত করেছিল, মুকুন্দবাবু সেই সময় তার হাত থেকে এখানা ছিনিয়ে নিতে গিয়ে মারা পড়েছেন। এর মধ্যে দ্বিতীয় দ্রষ্টব্য হচ্ছে, পত্রখানা 1946 খ্রিস্টাব্দের মে মাসের 13 তারিখে লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে সিঙ্গাপুর থেকে। সুন্দরবাবু, এইবারে তৃতীয় দ্রষ্টব্য কি দেখবেন? সুন্দরবাবু বললেন, আরও কিছু দ্রষ্টব্য আছে নাকি? জয়ন্ত পকেট থেকে আরও 2খানা কাগজ বার করে ছিন্নপত্রের পাশে টেবিলের উপরে রেখে হাসতে হাসতে বললে, এই আপনার ছেঁড়া চিঠির টুকরো। আর 2খানা পত্রের প্রথমখানা এসেছে তীরের সঙ্গে, আর দ্বিতীয়খানা এসেছে একটা স্ত্রীলোকের হাতে। এখন 3খানা পত্রেরই হাতের লেখা মিলিয়ে দেখুন দেখি। কাগজ 3খানার দিকে তাকিয়ে সুন্দরবাবুর দৃষ্টি ক্রমেই বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। ছিন্নপত্রের প্রতিলিপি মানিক চমৎকৃত হয়ে বললে,
এই তিনখানা কাগজেই যে একই হাতের লেখা। জয়ন্ত বললে, একদম তাই। বীরেন মুকুন্দবাবুকে খুন করেছে কিনা জানি না, তবে সেই যে তাকে সিঙ্গাপুর থেকে চিঠি লিখেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললেন, দেখে নেব, এইবারে বীরেনকে আমি দেখে নেব। সাধে কি তোমার কাছে আসি জয়ন্ত? একসঙ্গে আমার দুটো মামলার ভার হালকা হয়ে গেল। আগে তো আজ সন্ধ্যাতেই জালিয়াতি মামলার জন্য বীরেনকে গ্রেপ্তার করি, তারপর বোঝা যাবে মুকুন্দবাবুর হত্যার সঙ্গে তার সম্পর্ক আছে কতখানি। জয়ন্ত, মানিক, আজ সন্ধ্যার সময় জাতীয় সেবক সমিতির আসরে তোমাদেরও আমন্ত্রণ রইল। সন্ধ্যার আগেই জয়ন্তের বাড়িতে হলো সুন্দরবাবুর আবির্ভাব। জয়ন্ত মৃদু হেসে বললে, যুদ্ধের সমস্ত আয়োজন প্রস্তুত? মানিক বললে, এক্ষেত্রে মানে কি সুন্দরবাবু? হুম হুম হ্যাঁ, তাই, সমস্ত প্রস্তুত। আনাজ কানাজ থেকে ওই মেষ বাড়ির ওপরে এখন দৃষ্টি রেখেছে 2 ডজন লাল পাগড়ি। চম্পট দেওয়ার কোনো ফাঁকি নেই। আরে এ কি, রাস্তার দিকে জানলাগুলোয় কালো কালো পর্দা ঝুলিয়ে দিচ্ছ কেন জয়ন্ত? শত্রু চোখের আড়াল থাকবো বলে। আজ ধনুকে তীর ঘরে ঢুকেছে, কাল বন্দুকের বুলেট ঢুকতে পারে। তা যা বলেছ, মারাত্মক শত্রু পাল্লায় পড়েছি। শয়তান ব্যাটারা কিনা আমাকে বিস্ফোরক দিয়ে পঞ্চভূতে বিলীন করবার ফিকিরে ছিল। আচ্ছা বাপধন, একটু সবুর করো, আজ একটা হেস্তনেস্ত না করে ছাড়ছি না। জয়ন্ত মাথা নাড়তে নাড়তে বললে, সুন্দরবাবু, তারাপদ ওরফে বীরেনের দল আজ যদি তাদের এই লোক দেখানো সমিতির দরজা না খুলে? কেন খুলবে না? আমরা যে সন্দেহ করে ওখানে তদন্ত করতে গেছি, এ খবর নিশ্চয়ই তাদের অজানা নেই। কিন্তু সেটা তো সন্দেহ মাত্র। বীরেন্দ্রলাল ঝানু ছেলে, সে জানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। যদি আমরা অভিযোগ করি মেসের ওই ঘর থেকে পত্রবাহী তীর ছোড়া হয়েছে, সে অম্লান বদনে বলতে পারে মিথ্যা কথা, ওখান থেকে কোনো তীরই ছোড়া হয়নি। আমাদের কথা যে সত্য তার কোনো চাক্ষুষ প্রমাণও আমরা দিতে পারবো না। সে নিশ্চয়ই সন্দেহ করতে পারবে না যে আমরা জানতে পেরেছি তারাপদই হচ্ছে বীরেন্দ্রলাল। জয়ন্ত মৃদু কণ্ঠে বললে, শত্রুকে নিজের চেয়ে বোকা মনে করাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। সুন্দরবাবু কিঞ্চিৎ তপ্ত কণ্ঠে বললেন, বেশ, দেখা যাক। আপাতত ওসব কথা থো করো ভায়া। তোমার শ্রীমান মধুসূদনকে স্মরণ করো, একটু চা এবং টা নিয়ে এলে ধন্য হই। জয়ন্ত ডাক দিলে, মধু, ও মধুসূদন। পাশের ঘর থেকে পুরাতন ভৃত্য মধুর সারা এলো। আগে সুন্দরবাবু তেষ্টা পেয়েছে। সুন্দরবাবু চেঁচিয়ে বললেন, খালি তেষ্টাই নয় মধু, বিলক্ষণ ক্ষুধার উদ্রেক হয়েছে। সারা এলো, আগে বুঝেছি, একটু সবুর করুন। সবুর করছি মধু, সবুর করছি, সবুরে যে মেয়া ফলে। চা এবং টা এলো অনতিবিলম্বে, এবং তারই পালা শেষ করতে করতে পৃথিবীর ওপরে ঘনিয়ে উঠল আসন্ন সন্ধ্যার বিষণ্ণ কালো ছায়া। সুন্দরবাবু ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতে আসন ত্যাগ করে একটা জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। তারপর পর্দা একটু টেনে উকি মেরে সোল্লাসে বললেন, জয়ন্ত হে, তোমার ধারণাই ভ্রান্ত। জয়ন্ত কেবল বললে, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, জাতীয় সেবক সমিতির ঘরে আলো জ্বলেছে, একাধিক সভ্যের শুভাগমন হয়েছে, শুনে সুখী হলুম। সুন্দরবাবু আবার একবার উকি মেরে দেখলেন, তারপর বললেন, কেবল সভ্য নহে, দুটি সৌভাগ্যও দেখছি যে। বটে, হয়তো ওদেরই মধ্যে একটি শ্রীমতী আজ আমাদের এখানে এসে মধুকে ভোগা দিয়ে গেছেন। মধু, ও মধুসূদন। মধু এসে বললে, আগে জানলায় গিয়ে একবার উকি মেরে এসে দেখো তো, মেসবাড়ির দোতলার ঘরে যে দুটি মেয়ে আছে তাদের কাউকে তুমি চেনো কি না? মধু দেখে এসে বললে, ঠাকুরনদের কাউকে তো চিনি না গো। আচ্ছা যাও। মধুর প্রস্থান। মিনিট কয়েক কাটল। জয়ন্ত শুধলে,
অন্তঃপর সুন্দরবাবু বললেন, সভ্য এর পর সভ্য আসছে, আসছে তো আসছেই। ঘরময় উড়ে বেড়াচ্ছে বহু সিগারেটের ধোঁয়া। একজন লোক টেবিলের ধারে উঠে দাঁড়ালো, বোধহয় সে বক্তৃতা দিতে চায়। তাই নাকি? তাহলে সকলেই বোধহয় এসে পড়েছে। আমরা এবার এখানে বসে থাকি কেন? সুন্দরবাবু জানলার ধার ত্যাগ করে ভারীকে গলায় বললেন, তবে এবারে শুরু হোক আমাদেরও অভিযান। মানিক কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে সোজা উঠে দাঁড়িয়ে মিলিটারি কায়দা একটা সেলেম ঠুকে বললেন, জো হুকুম জেনারেল। কয়েকজন পাহারাওয়ালার সঙ্গে সমিতি গৃহে সুন্দরবাবু প্রভৃতির প্রবেশ। ঘরের ভেতরে ছিল 11 জন পুরুষ আর 2 জন স্ত্রীলোক। পুলিশ দেখে কেউই বিস্মিত হলো না, ভয়ও পেলে না। যে যার আসনে স্থির ও শান্তভাবে বসে রইল। সকলের মুখের ওপরে একবার তীব্র দৃষ্টি বুলিয়ে নিয়ে সুন্দরবাবু হুমকি নিয়ে বললেন, এই, কার নাম বীরেন্দ্রলাল চৌধুরী? একজন বললে, কারোর নাম নয়। মানে? মানে বীরেন্দ্রলাল চৌধুরী এখানে হাজির নেই। কোথায় সে? কলকাতার বাইরে। কলকাতার বাইরে? কোথায়? তা তিনিই জানেন। কলকাতার বাইরে সে গেছে কেন? তা তিনিই জানেন। কবে সে ফিরবে? তা তিনিই জানেন। তুমি তো ভারী ধরিবাজ দেখছি। হ্যাঁ, আমি ধরিবাজ নই। তবে তুমি কি? এই সমিতির সহকারী সম্পাদক। বীরেন এখানকার কি? সম্পাদক। ও, তুমি তাহলে বীরেনের ডান হাত। দেখতেই পাচ্ছেন আমি বাম কি ডান কোনো হাতি নই, পুরোপুরি একটা গোটা মানুষ। তুমি তো ভারী ফাজিল। হে, আমি ফাজিল নই। ঘরের ভেতরে যে নারী দুটি ছিল তারা মুখে রুমাল চাপা দিয়ে হাসি ঢাকবার চেষ্টা করতে লাগলো। জয়ন্ত চুপি চুপি বললে, ব্যাপারটা ক্রমেই প্রহসন হয়ে উঠছে মানিক। এখান থেকে অদৃশ্য হওয়াই এখন বুদ্ধিমানের কাজ। মানিক বললে, তথাস্তু। বাড়িতে ফিরে এসে জয়ন্ত বললে, আমি তো জানতুম সবই অষ্টরম্বায় পরিণত হবে। পায়রারা যত সহজে ফাঁদে পা দেয়, কাকরা তা দেয় না। বীরেন হচ্ছে কাক জাতীয় অপরাধী। মানিক বললে, আচ্ছা জয়, তুমি কি মনে করো বীরেনই হচ্ছে মুকুন্দবাবুর হত্যাকারী? অসম্ভব নয়, তবে মুকুন্দবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বীরেনের কোনো না কোনো সম্পর্ক আছে। কি প্রমাণের কথা বলছো? বীরেনের হাতে লেখা চিঠিখানার কথাই ধরো। তার উপরে হত্যাকারীর লোভ হলো কেন? নিশ্চয়ই সে ভেবেছিল চিঠিখানা ঘটনাস্থল থেকে সরিয়ে না ফেললে হত্যাকারী ধরা পড়তে পারে। আর কথা ভাবতে পারে কে? নিশ্চয়ই এমন কোনো লোক যে নিজে হত্যাকারী বা তার সাহায্যকারী। সুতরাং দুদিক থেকে দেখা যাচ্ছে মুকুন্দবাবুর হত্যাকাণ্ডে বীরেন্দ্রলাল গ্রহণ করেছিল কোনো বিশিষ্ট ভূমিকা। মানিক, পুরো চিঠিখানা পেলে আমাদের সকল সমস্যারই সমাধান হয়ে যেত। দুঃখের বিষয় আমরা তা পাইনি। মানিক বললে, কিন্তু মুকুন্দবাবুর 2 পুত্রই পলাতক কেন? ভয় মানিক, ভয়। পুলিশের ভয় নয়। যে ভয়ের জন্য মুকুন্দবাবু আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন, তার পুত্ররাও পলায়ন করেছে সেই অজ্ঞাত ভয়ের তাড়নাতেই। তারা হত্যাকারী নয়। তুমি এতটা নিশ্চিন্ত কি করে? আমি নিশ্চিত নই, এটা আমার সহজ বুদ্ধির অনুমান মাত্র। প্রথমত, পিতৃহত্যা অস্বাভাবিক। বিশেষত 2 ভাই একজোট হয়ে পিতৃহত্যা করবে, এটা আবার আরও অস্বাভাবিক। দ্বিতীয়ত, মনে করে দেখো, মুকুন্দবাবুর দেরাজের ভেতরে পাওয়া গেছে 2খানা 100 টাকার আর 25খানা 10 টাকার নোট। শোনো, তার অশোক পিতৃহত্যা করলে অতগুলো টাকা ফেলে রেখে যেত না। যদি অন্য লোকই হত্যাকারী হয়, তবে সেও তো ওই টাকাগুলো নিয়ে যায়নি। নিশ্চয়ই সে অধিকতর মূল্যবান দ্রব্যের লোভে মুকুন্দবাবু বাড়িতে এসেছিল। আর এও হতে পারে পিতা নিহত হয়েছেন জেনে পুত্ররা যখন সবাই পলায়ন করে, হত্যাকারীও তখন জানাজানি হওয়ার আশঙ্কায় তাড়াতাড়ি সরে পড়তে বাধ্য হয়। নোটগুলো হস্তগত করবার অবকাশ পায়নি। যাক, আজ আর এসব নিয়ে মস্তিষ্ককে ভারাক্রান্ত করে লাভ নেই। এই এখন একটু নিশ্চিন্ত হয়ে বাঁশি বাজানো যাক। তুমি তবলায় ঠেকা দাও।
পরের দিন প্রভাতী ভ্রমণ সাঙ্গ করে ফিরে এলো জয়ন্ত ও মানিক। মানিক ঢুকলো বৈঠকখানায় খবরের কাগজ পড়তে পড়তে। জয়ন্ত উপরে গেল জামা কাপড় ছাড়তে। একটু পরেই জয়ন্ত চেঁচিয়ে ডাক দিলে, মানিক, শিগগিরই ওপরে এসো। ওপরে গিয়ে মানিক দেখলে একখানা কাগজ হাতে করে দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত। ব্যাপার কি জয়? কাগজখানা পড়ে দেখো। কাগজের ওপরে লেখা ছিল, আজ রাত 10টার সময় আমরা তোমার প্রাণবধ করব। ভগবানও তোমাকে রক্ষা করতে পারবেন না। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি শাহজাহানের ময়ূর দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।